যাই হোক, আমার পরের বক্তা রুদ্রনীল ঘোষ। শুভ সন্ধ্যা। আমার মনে হয় যে এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, সামনেও যারা রয়েছেন, বা যে সম্মানীয় দর্শকেরা এই অনুষ্ঠান শুনছেন, যে বিষয়বস্তু আজকে রয়েছে তার বোধহয় পক্ষে বা বিপক্ষে আলাদা করে কেউ থাকার কথা নয়। তবুও যে আলোচনা চলছিল সেখানে আমাদের সম্মানীয় সুমনদা একটু আগে অনেকগুলো কথা বললেন, এবং বলতে বলতে তিনি ছাত্র আন্দোলনকে কিভাবে অরাজনৈতিক হয়ে উঠতে হয়, কেন হওয়া উচিত, সে নিয়ে অনেক নিদান দিয়েছেন। ভালো। ছাত্রদের রাজনীতি যেটা এখানে রয়েছে সেটা সমাজনীতি বা মানবনীতির জন্য যে রাজনীতি চলছে সেটা অত্যন্ত পাওয়ারফুল, এবং সেটা থাকা উচিত বলে ছাত্র রাজনীতি করে আসা আমি একজন মানুষ হিসেবে বলছি। এবং তারা এই জুনিয়র ডাক্তারেরা কোথাও কোনো রাজনৈতিক স্লোগান দেননি, তারা অধিকারের পক্ষে স্লোগান দিয়েছেন। তারা তাদের নিজেদের সহকর্মীকে হারিয়েছেন, সহযোদ্ধাকে হারিয়েছেন। যদি আমাদের অভয়া বা তিলোত্তমার বাবা মায়ের পর যদি কারুর সবথেকে বেশি যন্ত্রণা থাকে তো তাহলে এই জুনিয়র ডাক্তারদের এবং তার শিক্ষকদের বা যারা সিনিয়র ডাক্তার রয়েছেন। আন্দোলন, এই ছাত্র আন্দোলনটাকে দেখে আমার নিজের মনে হয়েছিল, সুমনদা, এর আগে কিন্তু ঠিক এই ধরনেরই হাঁসখালিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল। বোধ করি বোধহয় 15-16 বছর হবে মেয়েটির বয়স। শাসক দলের একজন নেতার ছেলের দ্বারা কাণ্ডটি ঘটে এবং মারা যায় অত্যাচারে মেয়েটি, এবং তারপর ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দেওয়া হয়। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বোধ করি সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়েই তিনি এমন এমন কথা বলেছিলেন যা দল মত পেশা নির্বিশেষে সবার খুব খারাপ লেগেছিল, যন্ত্রণা লেগেছিল। প্রচুর মানুষ রাত জেগেছেন, দিন জেগেছেন, রাত জাগছেন, দিন জাগছেন। হ্যাঁ, সময়ের অলিন্দে দাঁড়িয়ে আমাদের পরিবার থেকে কেউ চলে গেলে আমরা যেমন জামা কাপড় পরা বা খাওয়া দাওয়া বা অন্যান্য কাজগুলো ছাড়ি না, দেখে হয়তো ওপর থেকে মনে হয় যে এই তো অসৌচ কেটে গেছে, এই তো চুলে শ্যাম্পু করছে, দাড়ি টাড়ি কামাচ্ছে, তা কিন্তু নয়। হিসেবের খাতায় কিন্তু লেখা হয়ে থাকে সব। রাস্তার ওপরে দেওয়ালগুলোতে যে স্লোগানগুলো লেখা ছিল সেই স্লোগানগুলোর ওপরে চুনকাম করে দিলেই, আলকাতরা মেরে দিলেই সেই লেখাগুলো কিন্তু শুধুমাত্র দাগ নয় যে মুছে দেওয়া যায়, থেকে যায়, থেকে যাবে। কিন্তু প্রশ্ন আসতেই পারে অনেকেরই যে হাঁসখালির সময় যে ঘটনা ঘটেছিল তা কি এই ঘটনার থেকে কোনো অংশে কম হৃদয় বিদারক? তো তাহলে সেই দিন এতজন নামেননি কেন? এই প্রশ্ন আমি অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি। আমাদের বন্ধু বান্ধব, সমাজের বিভিন্ন মানুষ, দল মত রাজনীতি ভুলে, হ্যাঁ, কোনো রাজনৈতিক পার্টিকুলার ঝান্ডা যা আমরা কেউ বা অনেকে বহন করেন, তারা কোনো এক ধরনের দৃষ্টিভঙ্গির রাজনৈতিক মানুষ। আর যারা নোটায় ভোট দেয় না, যাদের বয়স 18 হয়ে গিয়েছে, যে মায়েরা, বোনেরা, দিদিরা, বাবারা, প্রেমিকেরা রাত জেগেছে একসঙ্গে, যে কোনো মিছিলে যারা সবাই হাঁটছে, যেখানে একজন খবরের কাগজ বিক্রেতা তার একদিনের মজুরি দিয়ে দিচ্ছে, আমি মনে করি তারা অপেক্ষায় ছিল, দেওয়ালে পিঠ ঠেকার অপেক্ষায় ছিল। তাই সন্দেশখালিতে যা যা ঘটেছে, তারপর আরেকটা ছাত্র আন্দোলনের জায়গা হয়তো আরও অনেক বড় করে দেখতে পেলে এই আন্দোলনের ক্ষেত্রে অনেক কথা বলতে সুবিধা হতো। যাদবপুরে যখন একজন ছাত্র উপর থেকে তাকে ঠেলে ফেলে মেরে দেওয়া হলো, সেক্ষেত্রেও কিন্তু আন্দোলন আরও অনেক বড়ভাবে বাড়তে পারত। সমাজের মায়েরা, বোনেরা, দাদারা
ওই বাবা মারা, ওই সন্তানহারা বাবা মায়ের পাশে দাঁড়াতে পারতেন। কোথাও না চোয়াল শক্ত হতে থাকে আস্তে 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 আস্তে। আমার মনে হয় চোয়ালটা শক্ত হচ্ছিল। অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ রাজনৈতিক দলীয় পতাকার বাইরে গিয়ে এই সমাজকে নীতিশ্রেষ্ঠ যেটাকে আসলে রাজনীতি বলে আমরা বইতে পড়ে এসেছি, আমাদের নোটাতে অধিকাংশজন ভোট না দেওয়া মানুষ তারা কিন্তু প্রত্যেকেই সরকার পাল্টানো জানে, তারা জানে আন্দোলন কখন করতে হয়। এবং আজকে যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মানুষের ভোটেতেই যারা বসে আছেন, তারা কিন্তু অজস্র আন্দোলন করেছেন রাস্তায় নেমে। তারা বা তাদের পক্ষের মানুষ অনেক নিরপেক্ষ মানুষ। তাই মানুষ কখন আন্দোলনে নামবেন, ডাক্তারেরা নামবেন না রুগীরা নামবেন, পকেটমার আন্দোলনে নামবে নাকি যার পকেটমারি হয়ে গেছে কে নামবে, তার সমাজ ঠিক করুক, আমরা যেন কেউ নিদান না দিই। আমার নিজের মনে হয়েছে ডাক্তারদের, আমরা জেনারেল ক্ষেত্রে, যেহেতু আমার পরিবারের বহু মানুষ শিক্ষক এবং ডাক্তার, ঈশ্বরের ওপরে মানুষের যেমন শ্রদ্ধা ভালোবাসাটা চূড়ান্ত ধরনের হয় যারা আস্তিক বা যারা উপরওয়ালাকে বিশ্বাস করেন, ঠিক তারপরেই বোধহয় প্রাণ বাঁচাবার ক্ষেত্রে তার পরের ভালোবাসা, বিশ্বাস বা শ্রদ্ধা এবং তার সঙ্গে মেধা, এইটা দিয়ে মানুষ ডাক্তারদের তেমন বেশি ভালোবাসে। কারণ একমাত্র বিভিন্ন জীবিকার পর একমাত্র জীবিকায় যেখানে সেই জীবিকার মানুষ আপনার শরীর যখন ছোঁয় তখন আপনার মনে হয় আপনার ভালো চাইছে, অন্য জীবিকার মানুষ যদি আপনার শরীর ছোঁয় আপনার আপত্তি হতে পারে। যাকে নিয়ে আপত্তি হয় না তিনি ভগবানের কাছের রূপ ডাক্তার। আমার মনে হয় যে আরও সেই কারণেই এই জমে থাকা বারুদের স্তূপগুলো আর তার সঙ্গে ডাক্তারদের প্রতি ঈশ্বরের পরেই তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদের মেধা, এই সবকটাকে নিয়ে আগের এই জমে থাকা ক্ষোভ যে বলতে পারছি না, বলতে দেওয়া হচ্ছে না, এবং তারপর এই মেধাবী ছেলেগুলো তাদের যারা বন্ধুকে হারিয়েছে, পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রমাণ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তাই বোধহয় তাদের পাশে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের নারী পুরুষ, জীবিকা, দল মত নির্বিশেষে ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া মানুষ নেমেছে। তাই কারা নেমেছেন, তারা কোন রাজনৈতিক না অরাজনৈতিক, আমার মনে হয় যে এটা বিচার করার ক্ষেত্রে দুটো পক্ষ দেখা উচিত। যারা এই ঘটনাকে ঘটতে দিতে সাহায্য করেছেন এক, সেই পক্ষ, যারা প্রতিবাদকে গালমন্দ করছেন তারা ওই পক্ষেরই, এবং দ্বিতীয় হচ্ছে বাকি রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ মানুষ মিলে একটা পক্ষ যে অবসান চাইছে। মনে হচ্ছে যেন কেউ কুর্সি চাইছে। ডাক্তাররা কুর্সি চায়নি। আর যদি রাজনৈতিক দলের ক্ষেত্রে এখানে কেউ বলেন তো তাহলে ওই কুর্সিতে যিনি বসেছিলেন তারাও জানেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবেই কুর্সি চাওয়ার আন্দোলন করতে হয়। যখন সমাজ জেগে ওঠে তারপর একটা নির্দিষ্ট ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে কে কাকে ভোট দেবে, কাকে রেখে দেবে, কাকে ফেলে দেবে। তাই বাকি প্রশ্নগুলো অবান্তর। যেটা ভয়ের, আমরা সবাই বলছি জাস্টিস চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাইছি। বিচারক ন্যায় বিচার দেবেন, সেই ন্যায় বিচার হবে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে। মুশকিলটা হলো আমাদের প্রাথমিক ন্যায় বিচার যার দেওয়ার কথা আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন জাস্টিস চাই বলে প্রমাণ করে দেন যে আমি প্রাইমারি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছি, তখন কিন্তু সবার ভয় হয়। এবং যেখানে তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ দুটো জায়গার মাননীয় পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, ফলত
মানুষের ক্ষোভ বলুন, রাগ বলুন, অসহায়তা বলুন, তারা যখন দেখতে পাচ্ছেন যে আমাকে যিনি প্রাইমারি জাস্টিস দেওয়ার দায়িত্বে আমি যাকে নিয়ে এসেছিলাম তিনিও আমার মতো মিছিলে হাঁটছেন, তখন তার ভয় হয়, রাগ হয়, অভিমান হয়, ফলে ভিড় জমে আর ভিড় জমে। তাই কারা কেমন করে প্রতিবাদ করবে না ভাবলেই ভালো, মানুষ প্রতিবাদ তার মতো করে করুক। 3টে ঘটনা সম্মানীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন মিডিয়ার সামনে যে তিনি কিভাবে আমাদের এই ডাক্তার বোনটির দেহ তড়িঘড়ি সৎকারের জন্য পৌঁছে দিয়েছিলেন। বলেননি সুমনবাবু থাকলে চালাবেন। তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে 10 লক্ষ টাকা দেওয়া যায় তো, এই কথা বলবার পর দুর্ভাগ্যজনকভাবে তিনি হয়তো ভুলে গেছেন, বয়সের চাপে হতেও পারে, তিনি বলেছেন যে তিনি বলেননি। এর থেকেও মারাত্মক যেটা হলো, আমাদের ছাত্রদের যখন ধর্না চলছে স্বাস্থ্য ভবনের সামনে, অবশ্যই দারুণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আন্দোলন ভালোবাসা মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে একটা মারাত্মক কথা বললেন। তিনি 2 হাতে 2টো মাইক তুলে নিয়ে বললেন, আরজি করে যারা এই নৃশংস বা খারাপ ঘটনা ঘটিয়েছে তারা আমার বন্ধুও নয়, আর থেমে সব থেকে মারাত্মক কথাটা বললেন, তারা আমার শত্রুও নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, যারা ক্রিমিনাল, যারা প্রাণ কেড়েছে, যারা খুন করেছে, যারা অত্যাচার করেছে, তারা যদি আপনার শত্রু না হয় তাহলে আপনি কি মানবিকতার শত্রু হয়ে যাচ্ছেন না? আমার মনে হয় একটু বিচার করে দেখবেন। আমার কথা অবিশ্বাস হয়ে গেলে সুমনবাবু চালাবেন। এবং তারপর আর একটা মারাত্মক জিনিস, যখন অভিজিৎ মণ্ডল বাবু টালা থানার ওসিকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে, কেন উইলফুল রেপ ইত্যাদি প্রভৃতি লেখা, কেন দেরিতে এফআইআর ইত্যাদি প্রভৃতির প্রমাণ লোপাট কিনা, যখন সন্দীপ বাবুকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই, তিনি সুস্থ শরীরে যখন হাঁকুপাকু হয়ে সিবিআই তদন্ত এড়াবার জন্য যখন তিনি হাসপাতালের বেড খুঁজে যাচ্ছিলেন, আমাদের টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সেই সময় হাজার হাজার থানার প্রচুর ওসি, যাদের সম্মানীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চেনার কথা নয়, তিনি এই অভিজিৎকে কেন মিথ্যে অসুখ বা অসুস্থতার ভান করে সিবিআই তদন্ত এড়াতে গিয়ে ওই হাসপাতালগুলো সাহায্য করছে না, এই জন্য তিনি ওই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেননি সুমনবাবু। তাহলে সম্মানীয় মুখ্যমন্ত্রী কাদের পক্ষে দাঁড়াচ্ছেন? এটাতেই ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আমি শুধু একটাই কথা বলবো, একটা কবিতা বলবো বলে আমি শেষ করছি। আরজি কর আর আরজি করব না, আমার প্রাপ্য অধিকার ছেড়ে রাস্তা আমি ছাড়ব না। আরজি কর আর আরজি করব না, আমার প্রাপ্য অধিকার ছেড়ে রাস্তা আমি ছাড়ব না। আরজি হয়েছে শত সহস্র, কাকুতি মিনতি অঢেল, প্রাপ্য পেতে ঢেলেছে নাগরিক এ পায় সে পায় তেল। জানি আমাদের দেখে যে হেসেছো তোমরা, আড়ালে করেছো খিল্লি, অধিকার কেড়ে অজুহাত তুলে দেখিয়ে দিয়েছ দিল্লি। মাথা ক্রমে রোজ নিচু হতে হতে মাটির কাছেতে থামে, নিজের প্রতি ঘৃণার স্রোতেরা শির দাঁড়াবে নামে। হঠাৎ টান মারে কেউ সজোরে আমায়, সপাটে কষায় চড়, সম্বিত ফেরে আত্মচেতনে বুকের ভিতরে ঝড়। সেই ঝড়ে মাথা সোজা হয়ে ওঠে, চোয়াল ক্রমশ শক্ত, পাশাপাশি দেখি আরও মাথা জড়ো, সবার ফুটছে রক্ত। হুমকি ধমকি শাসানের স্রোতে, সাথে ফ্রিতে অপমান, চাইনি কিছুই, চেয়েছি তো শুধু নাগরিক সম্মান। আরজি কর তোমরা চেয়েছ শুনতে, আজ আরজি ছেড়ে হুঙ্কার দেব নতুন স্বপ্ন বুনতে। আরজি কর কোনো একা কেউ নয়,
আরজি কর কোনো একা কেউ নয়, অনেক ঘৃণার সলতে ক্ষোভের বারুদ বুকে জমা ছিল, বদলটা চাই বলতে। বদল শুধু কুরসির নয়, হোক হুমকি ধুমকি শেষ। বদল শুধু কুরসির নয়, হোক হুমকি ধুমকি শেষ। প্রতিবাদ হোক শয়নে স্বপনে, রাজ্য কিংবা দেশ। তোরা আরজি কর, বিনম্র হ আজ সব মানুষের কাছে। তোদের দানবগড়ের সামনে বৃহৎ মানবগড় দাঁড়িয়ে আছে। নমস্কার। ধন্যবাদ রুদ্রনীল, বিশেষ করে ধন্যবাদ শেষ অংশের জন্য। দেখুন, একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে একদিকে আমি জানি না এটা রাজনীতিবিদদের নতুন অসুখ কিনা, জুনিয়র ডাক্তারের আন্দোলনকে তৃণমূল কংগ্রেসের অনেকেই একেবারে তার মধ্যে স্পষ্ট রাজনীতি দেখতে পাচ্ছে, কিন্তু রুদ্রর দলও কিন্তু তার ব্যতিক্রম নয়। দিলীপ ঘোষ যখন বলছেন যে মোমবাতি জেলে ছবি তুলে রাত জেগে নাটক হয়েছে, সোপ অপেরা হয়েছে, সেটা কি অন্যরকম কিছু? কিংবা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি বলছেন যে স্বার্থপর আন্দোলন, তার মানে তারাও আরেক ধরনের রাজনীতি দেখছেন। কিন্তু পাশাপাশি এটা মানতেই হবে যে রুদ্রনীলের মতো অনেকেই, বিজেপির অনেকে তার নিজস্ব মাধ্যমে হয়তো সুরে বা ছন্দে তাদের প্রতিবাদ রেখেছেন। কিন্তু দেখুন, বিজেপির নেতানেত্রীরা আন্দোলন মঞ্চের কাছে ঘেঁষতে গিয়ে গো ব্যাক ধ্বনি শুনলেও বিজেপি এই ছাত্র আন্দোলনকে কিছুটা নীরব সমর্থন দিয়ে এসেছে। আবার এই একই রকম ছাত্র আন্দোলন যখন দিল্লি বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে, তখন তাদের পুলিশ কিন্তু আন্দোলনের গলা টিপে ধরতে একেবারে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে। কটা উদাহরণ দেব। 2020 সালের 5ই জানুয়ারি ধরুন, রাতের অন্ধকারে যে হামলায় জেএনইউতে ঐশী ঘোষদের মাথা ফাটল, সেই হামলা চালানোর অভিযোগ কিন্তু উঠেছিল কেন্দ্রের শাসকের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আবার সিএএ এনআরসির প্রতিবাদ যখন চলছিল, তখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি সন্ত্রাসের অভিযোগ ওঠে। সুতরাং বিরোধী শাসিত রাজ্যে ছাত্ররা আন্দোলন করলে সেটা গণতান্ত্রিক, আর বিজেপি শাসিত রাজ্যে করলে ছাত্ররা দেশদ্রোহী। ব্যাপারটা কি সেই রকম নয়? ওপেন ফোরামের উত্তর খোঁজা যাবে। আপাতত আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। নমস্কার। আজকের সন্ধ্যাটা আমরা শুরু করেছি, এই আলোচনা সভার এই সন্ধ্যা আমরা শুরু করেছি পানিহাটির মা, আরজি করের মা, আমাদের সবার বোন, আমাদের সবার মা, তার বিলাপ শুনে আর কোনো পুজোয় আমার ঘরে আলো জ্বলবে না। ঠিক এই শব্দটা যখন আমাদের প্রত্যেকের, আমার শুধু নয় আমাদের প্রত্যেকের বুকে অনুরণন তুলছিল, হাহাকার থেকে প্রতিবাদের প্রতীতি এবং প্রতিজ্ঞায় দীপ্ত করছিল আমাদেরকে, যেমনভাবে করেছে গত 1.5 মাস জুড়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিককে জুনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুবিচারের দাবিতে এবং অন্যান্য দাবিতে আন্দোলন করতে। ঠিক সেই সময় আমার কোনো একটি ইংরেজি নাটকের, আমার মনে নেই নাটকটির নাম, একটি রূপকল্পের কথা মনে পড়ছিল। একজন প্রবল পরাক্রমশালী শাসক একটা রুদ্ধ ঘরে, বাইরের দিকে ভীষণভাবে গর্জন চলছে, মানুষের গর্জন, তারা দাবি দেওয়ার আন্দোলন করছে। শাসক তখন তার জানলায় রাখা ফুলদানিগুলো একটাকে এখানে আর একটাকে আরেক জায়গায় রেখে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমরা সব করছি, এবং তিনি বিড়বিড় করে বলছেন, স্টর্ম উইল ডিসঅ্যাপিয়ার সুন বাট টার্বুলেন্স উইল পারসিস্ট আই নো। অর্থাৎ ঝড় হয়তো এখন থেমে যাবে, কিন্তু মাটি গরম হচ্ছে এবং মাটিটা গরম থেকে যাবে। আমার এই মুহূর্তের পশ্চিমবঙ্গের আমাদের সবার মনের অবস্থা দেখে মনে হয় হ্যাঁ, মাটিটা গরম হয়েছে। মাটিটা গরম হয়েছে বলেই আজকে যারা বলছেন যে ডাক্তাররা নাটক করছিল, কেউ হয়তো বলছেন যে জুনিয়র ডাক্তাররা নিজেদের জন্য আন্দোলন করছিল, কেউ হয়তো এসে বলছেন ডাক্তাররা সরকারের থেকে মাইনে পায়, ওরা টাকা নেয়, ওরা কাজ করছে না, ইত্যাদি নানান প্রলাপ বকছেন। এগুলো সবই এই মাটি গরম হয়ে তাদের মাথায় চেপেছে। এবং আজকে আমার পরম স্নেহাস্পদ দেবাশিস প্রথমেই যেটা বলেছে, এবং আমরা সবাই পশ্চিমবঙ্গের চিকিৎসককুল জুনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কথাটা বহুদিন ধরে বলে যাচ্ছি, সেটা পরিষ্কার হওয়া দরকার যে
যে ঢেউ তৈরি হয়েছে সে ঢেউ এরকমভাবে থেমে যাবে না, ঢেউয়ের রূপ পাল্টাবে। এবং এটা পরিষ্কার হওয়া দরকার যে যে ঝড় এসেছিল এই সামগ্রিক একটা প্রলয়ের মধ্যে দিয়ে, যে প্রলয়ের মধ্যে আমরা পড়েছিলাম উদ্দাম নৃশংসতার সামনে পড়ে, সেটা হয়তো এই মুহূর্তে অন্য রূপ পেয়েছে। কিন্তু এটা ভাবার কোনো অবকাশ নেই যে সাফাইয়ের যে কাজে সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ একসঙ্গে নেমেছে, তার ঢেউ এরকমভাবে থেমে যাবে। এটা যখন বলছি ঠিক তখন আজকের যে বক্তব্যের রেশ, সেই আজকের যে মোশন, সেই মোশনটা মাথায় রেখে আমার মনে হচ্ছিল যে খুব সুন্দরভাবে রাখা হয়েছে দানবের গড়। তো আমি ভাবার চেষ্টা করছিলাম দানবটাই বা কে আর দানবের গড়টাই বা কোথায়। ভাবাই যেতে পারে যে দানব হচ্ছেন যিনি জেলে আছেন, ভাবাই যেতে পারে দানব হচ্ছেন যারা উঁকি ঝুঁকি মারছেন সিজিও কমপ্লেক্সে কিংবা কোনো এক জায়গায়, দানব হচ্ছেন যাদেরকে ঘিরে আমাদের ভাবনাগুলো আবর্তিত হচ্ছে, তারাই সেদিন কেড়ে নিয়েছিল আমার বোনের জীবন, তারাই তাকে চরম নির্যাতনের মধ্যে ফেলে দিয়েছিল। দানবের গড়গুলো হয়তো বা আছে কোনো এক জায়গায়, সেটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হতে পারে, আরজি করের সেই প্রকোষ্ঠ হতে পারে যেখানে চরম নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমরা ভাবতেই পারি দানবের গড় আছে পশ্চিমবঙ্গের হেলথ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের কোনো এক কামরায়, যেখানে দাঁড়িয়ে চরম দুর্নীতির আখড়া হয়ে তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমরা এগুলো সব আলোচিত হচ্ছে এবং এরই ফাঁকে নানান রাজনীতির আবর্তে আমার সুন্দর লাগে যে আজকে দাঁড়িয়ে এরকম একটা আন্দোলন হয়েছে যেখানে প্রচলিত যে রাজনৈতিক পদ্যগুলো, অর্থাৎ কিনা আমাদের রাজ্যের প্রেক্ষিতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তার বাইরে বেরিয়ে সব যেন একটা স্রোতধারা এসে মিশেছে এবং সবাই এক কণ্ঠে দাঁড়িয়ে বলছে কিংবা বলতে বাধ্য হচ্ছে যে বিচার চাই, এবং এত দূর যেতে হচ্ছে যে আমরা ফাঁসি চাই। এর থেকে বড়, আমি আবারও বলছি, এটা অরাজনীতি নয়। কোনো আন্দোলন অরাজনৈতিক যারা বলে তারা বুদ্ধিমানও নয়, বুজরুক তো বটেই। কাজেই আমার মনে হয় না যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিল সেটা অরাজনৈতিক আন্দোলন ছিল। ডেফিনেট রাজনৈতিক দর্শন ছিল তার মধ্যে, কিন্তু সেই রাজনৈতিক দর্শন ছিল একটা অদ্ভুত রকমের অব্যবস্থার মধ্যে পড়ে, একটা অদ্ভুত রকমের বিপদের মধ্যে পড়ে বেঁচে ওঠার জন্য, নতুনভাবে একটা জীবন তৈরি করার জন্য একটা আন্দোলন। কাজে রাজনৈতিক দর্শন তো তার থাকবেই, কিন্তু সেটাকে যে প্রচলিত ঝান্ডার বাঁধনে বাঁধা যায়নি, এটাই হচ্ছে এই আন্দোলনের সাফল্য। এবং আমরা আগামীতে আরও বেশি সুন্দর দিক দেখার জন্য তাদের দিকে তাকিয়ে আছি এবং পাশাপাশি তাকিয়ে আছি আরও বেশি মানুষের দিকে। কিন্তু এটা বলে এই মুহূর্তে আজকে যখন আমরা নতুন জীবনের স্বাস্থ্যের ব্যবস্থার স্বপ্ন দেখছি, আমি যেটা সবাইকে স্মরণ করাতে চাই, আমার জুনিয়র ডাক্তার ভাইদের, ছাত্রদের, ছাত্রছাত্রীদের তো স্মরণ করাবই, যে আজকেই সেই সময় যখন আমাদের বুঝে নিতে হবে যে আজকে দাঁড়িয়ে আমরা যাকে হারিয়েছি, সেই হারানোটা আমাদের বুকের কলজেটাকে নিংড়ে দিয়েছে, সেটা কিন্তু একটা ব্যবস্থার ফসল। এবং আজকে যদি আমরা একটু ব্যাপ্তির সুরে ব্যবস্থাটাকে খোলসা করে না দেখি, তাহলে কিন্তু আমরা সময়ের প্রতি সুবিচার করব না। আমাদের পরিষ্কার হওয়া দরকার, আজকে যে ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। যে ব্যবস্থাটার কথা বলছি সেটা আমি সামগ্রিক দেশের অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেশ কিছুদিন ধরে, হতে পারে সেটা 2 দশক জুড়ে, ক্রমাগত একটা পরিকল্পিত বিক্রি বাট্টার স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমি কেন এই কথাটা এভাবে বলছি, যদি আমরা এটা না ভাবি, আজকে দাঁড়িয়ে যদি এই দুর্নীতির আখড়াগুলোকে নিকেশ করতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এরও একটা দর্শন আছে এবং এই দর্শনটাকে আমাদের সামনে পরিষ্কার হতে হবে। আজকে স্বাস্থ্যের যে দর্শন, অর্থাৎ কিনা যেভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বিক্রি বাট্টার জন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বলুন, অথবা সব কিছুকে বিক্রি করে দেওয়ার জন্য যে আয়োজনটাকে তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, তারই ফসল হিসেবে তো উঠে এসছে এই যে দুর্নীতিবাজগুলো, এই যে খুনি রাহাজানির যে মানুষগুলো, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো, যে স্বাস্থ্যকেন্দ্রে হতদরিদ্র মানুষগুলো আসে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং এগুলো এসছে কিন্তু সব এই একটা অদ্ভুত প্রাইভেটাইজেশন ব্যবস্থার মধ্যে দিয়ে। আজকে আমরা যদি এটাকে বুঝতে না পারি, অর্থাৎ কিনা সরকারি ব্যবস্থার মধ্যে
সরকারি ব্যবস্থা হচ্ছে মানুষের নিজের আখড়া, সেখানে প্রাইভেট প্লেয়ারের কি যুক্তি আছে? সেখানে প্রাইভেট প্লেয়ারকে একটা অদ্ভুত ধারণা তৈরি করা হয়েছে মানুষের মধ্যে যে প্রাইভেট মানেই হচ্ছে যেন এফিসিয়েন্সি, কিন্তু এফিসিয়েন্সি অ্যাট দ্য কস্ট অফ করাপশন। যেভাবে আমাদের এনে দিয়েছে আমাদের সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডল সরকারি হাসপাতালগুলোর কেন্দ্রে যেভাবে পরিবর্তিত করা হয়েছে, যেভাবে টাকাকে মূল কেন্দ্রভূমি করা হয়েছে, তাতে করে প্রত্যেকের ভাবনা যাচ্ছে পাল্টে, এবং এই ভাবনার গলিঘুপচি দিয়েই কিন্তু আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে এই দুর্বৃত্তরা। আজকে আমাদের ভাবতে হবে যে আজকে প্রতিটা কলেজে যখন এই দুর্বৃত্তদের হিসাব করা হয়েছে, তারা কিন্তু সংখ্যায় কম নয়। কোনো কোনো জায়গায় তারা 50 জন, কোনো কোনো জায়গায় তারা তারও কম বা বেশি, অনেকে ঘাপটি মেরে আছেন, গলিঘুপচিতে আছেন। তাহলে আমাদের আজকে ভাবা দরকার যে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন। আবারও বলছি, যদি আমরা ব্যবস্থাটাকে খোলসা করে এই 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 অবসরে না দেখি, নজরুলের ওই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, সেই তালে নিস্তর ফুটা ঘরটাও চেয়ে নয় পস্তাবি শেষকালে। আজকে আমাদের পানিহাটির ওই ওই অগ্নিশিখা, সেই অগ্নিশিখার থেকে যে আগুনে আমরা নতুন করে পৃথিবী দেখার চেষ্টা করছি, সেখানে দাঁড়িয়ে আমি আমার ছাত্রছাত্রী বন্ধুদের, আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের এবং সামগ্রিক চিকিৎসক সমাজ এবং সামগ্রিক নাগরিক সমাজকে ভাবতে বলবো যে চিকিৎসা ব্যবস্থাকে যেভাবে বিক্রি করা হচ্ছে, সেই বিক্রি বাট্টা এবং টাকা সর্বস্ব চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ কিনা ইনভেস্টমেন্ট সমগ্র চিকিৎসা ব্যবস্থা, সেটা সামগ্রিকভাবে দেশের উপর যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটাকে যদি খোলসা করে না দেখা যায়, তার বিরুদ্ধে যদি আন্দোলনের ভাষাকে তৈরি না করা যায়, তাহলে কিন্তু এই আন্দোলনটা সামগ্রিকভাবে ফল দেবে না। দুদিন বাদে সেটা কিন্তু স্তিমিত হবে। আমি আশা করি না স্তিমিত হবে, আমার সেই প্রতীতি আছে। কারণ আমি যেভাবে প্রতিটা ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তারের প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টিবদ্ধ হাত দেখেছি, আমি ভাবতেই পারি না যে, আবারও বলছি, আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখিনি কোনো চিকিৎসা ছাত্র আন্দোলন অথবা জুনিয়র ডাক্তারের আন্দোলন এরকম প্রতিজ্ঞায় দীপ্ত হয়ে রাজপথে এসছে এবং যার ঢেউ গ্রামে গিয়ে পড়েছে। দানবের দ্বিতীয় গড় আছে, যে গড়গুলোর কথা আলোচনা করলাম। আবারও বলতে চাই, আমাদের রাজ্যের প্রতিটা গ্রামে, যদি গ্রামে দেখেন একটি স্করপিও, যদি গ্রামে দেখেন স্নিকার পরা, সাদা কুর্তা পায়জামা পরা, গলায় সোনার চেনওয়ালা বালি মাফিয়া কাউকে, আর আপনি জানবেন তিনি দানব। এবং এরকম প্রতিটা দানবের হাতে আছে আমাদের গ্রামগুলোর প্রতিটা মানুষের অস্তিত্ব হাতে রাখা। এরা কিন্তু সময় বুঝে অর্থমূল্যে মানুষের ভাবনাকে পাল্টে দেয়। কাজেই আপনি জানবেন আজকে জুনিয়র ডাক্তারদের যে গর্জন, সেই গর্জন তাদেরও মধ্যে কিন্তু ঢেউ তুলেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে গ্রামগুলো হচ্ছে চুপ করে ঘুমিয়ে থাকা। তারা ঘুমিয়ে থাকে না, তারা তাকিয়ে থাকে নাগরিক কণ্ঠের থেকে সুর তুলে নেয় কোনো এক সময়ে, যে সময়টা কেউ ভেবে উঠতে পারে না, আমরাও ভেবে উঠতে পারি না, এবং তখনই কিন্তু ভাবনার পরিবর্তন ঘটে। এর মানে এই নয়, আবারও বলছি, যারা রাজনীতি করেন তারা রাজনীতির পরিবর্তনের কথা ভাববেন। রাজনীতির পরিবর্তন, রাজনৈতিক দর্শনের পরিবর্তন সব কিছু এর থেকে উঠে আসবে, এ ভাবনাটা না রেখেও বলছি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবর্তনের কথাও ভেবে নেওয়া দরকার, ভাবনার পরিবর্তনের কথা ভেবে নেওয়া দরকার। আমি আরও কয়েকটা কথা আমার পেশার বন্ধুদের, ছাত্রছাত্রী বন্ধুদের বলবো, কারণ যে ধান রুইয়েছে তারা, সেই ধান আরও সুন্দর হয়ে সবুজ মাঠে দোল খাবে এবং আমরা আরও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দেখব। এই ভাবনার থেকেই বলছি, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিতে হবে, আরও একটু বেশি দায়িত্ব নিতে হবে, আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা রাখি এই জুনিয়র ডাক্তাররাই পারবে প্রতিটা চিকিৎসা শিক্ষা বিদ্যালয়গুলোতে যেন প্রতিদিন ক্লাস হয় সেটাকে নির্দিষ্ট করা। আমি একজন শিক্ষক থেকেছি, আজকে পরিষ্কার সরকার এই কাজটা করেনি, করবে না। আজকে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা জানি আমাদের কলেজগুলোতে ভালো করে ক্লাস হয় না। আপনারা দাবি তুলুন, আমি আপনাদের কাছে আবেদন করছি যে ক্লাসে যেতে হবে। শিক্ষক যদি ক্লাসে যায়, ছাত্ররা ক্লাসে যাবে বলেই আমার প্রতীতি, এবং তার যথেষ্ট নিবেদন আছে। এর মানে এই নয়, আমি বলছি না শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন না, কিন্তু অবস্থার উন্নতি হোক। আরও 2-3টে আবেদন রাখবো জুনিয়র ডাক্তারদের এবং বন্ধুদের কাছে।
আমার এটা মনে হয়েছে যে এই হচ্ছে সময়, সেই জন্য সব স্বপ্নটুকু এখন দেখতে চাচ্ছি। যখন আমরা দুঃখের থেকে বেরিয়ে এসে প্রতিবাদ গর্জন করছি, আমরা কতগুলো কথাকে পাল্টে ফেলি। মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছে এই কদিনে, তাতে আমার মনে হয় পেশেন্ট পার্টি শব্দটাকে আমরা কবরে পাঠাই, আমরা পেশেন্ট পার্টি শব্দটাকে রোগীর স্বজন বলে পরিবর্তিত করি, এবং সেটা শুরু হোক পশ্চিমবঙ্গ থেকেই। সারা ভারত পেশেন্ট পার্টি শব্দটাকে, পার্টি বলে কিছু হয় না, এটা একটা দেয়াল তোলা হয় রোগী আর চিকিৎসকের মধ্যে। আমরা আজকে দাঁড়িয়ে আমি আমার জুনিয়র ডাক্তার ভাইদের বলবো, আপনারা আপনাদের দাবি দেওয়ার মধ্যে এটাকে রাখুন যে আমরা পেশেন্ট পার্টি বলবো না, রোগীর স্বজন বলবো। আমি তাদের কাছে আবেদন রাখবো যে কেস শব্দটা আমরা ব্যবহার করব না রোগীকে ডেসক্রাইব করার সময়। একজন মানুষ বলবো, রোগী বলবো, এই ব্যক্তি বলবো, এই শব্দটাকে বলবো না। আমি তাদের কাছে আরও একটা নিবেদন রেখেই আমার কথাটা শেষ করব। আবেগপ্রবণ হয়েই বলুন, যেভাবেই বলুন, আমার আপনাদের কাছে আবেদন, কোথাও একটা স্মারক তৈরি করুন, শহীদ স্মারক, স্বাস্থ্য শহীদ স্মারক। আরজি করের ওই ভগিনীর কথা মনে রেখে আমরা প্রতি 9ই আগস্ট সেখানে সবাই আসব, সেখানে এসে একসঙ্গে গাইব, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে, এই সমাধি তলে হাজার মানিকও জ্বলে, মৃত্যু হেতায় মহান হলো জীবন অনুরাগে। নমস্কার। ধন্যবাদ অভিজিৎ দা। আমি শেষ থেকেই শুরু করি, সেটা হচ্ছে পেশেন্ট পার্টি, রোগীর স্বজন। চমৎকার সাজেশন। আমি বলছি রোগীর স্বজনকে কাছে টেনে নিলে তারা কিন্তু একই সঙ্গে চিকিৎসকেরও স্বজন। আমি বলছি এটাই আদর্শ সমাজের চেহারাটা। আমি এই তালিকায় আরেকটা শব্দ যোগ করতে চাইবো। আমার মনে আছে আজ থেকে হয়তো 25 বা 30 বছর আগে দেশ পত্রিকায় নিয়ে চমৎকার একটা ছোট গল্প বেরিয়েছিল, বডি। আমি বলছি চিকিৎসা পরিভাষায় খুব চেনা শব্দ, কিন্তু যে পরিবারটা তার স্বজন বিয়োগ হয়েছে তার কাছে কয়েক মুহূর্ত আগে জীবিত থাকা ওই মানুষটা হয়তো কারুর বাবা, মা, স্বামী, পুত্র অথবা কন্যা। বডি শব্দটাকেও যদি একটু পরিবর্তন করা যায়। অভিজিৎদা বারবার শুরু এবং শেষে আমি লক্ষ্য করলাম ঢেউ শব্দটা বারবার উঠে আসছিল অভিজিৎদার বক্তব্যে। আমি বলছি ঢেউ উঠছে, কারা টুটছে, কিন্তু সত্যিই কি টুটছে? আমি দেখছিলাম এর পাশাপাশি কারারুদ্ধ করার প্রচেষ্টাও কিন্তু চলছে। আর বিস্ময়কর, জানেন, আমি ইতিহাসে পুনরাবৃত্তি বলবো কিনা জানি না, কিন্তু বহুবার ধরপাকড়, কারারুদ্ধ করার চেষ্টা অতীতে ঠিক যেরাম হয়েছে এই রকম জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে আবার এখনও তার কোথাও একটা হালকা প্রতিফলন দেখা যাচ্ছে। আমি গত মাসের যখন যুক্তিতক্ক অনুষ্ঠান করছি, তখন 1983 সালে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকার কতটা দমনপীড়ন করেছিল সেই বিষয়ে আপনাদের জানিয়েছিলাম। সেদিন পুরোটা বলা হয়নি, আজকে বলবো। এখনকার মতো 41 বছর আগেও সেই দমনপীড়নের শিকার হয়েছিল সংবাদ মাধ্যম। জ্যোতি বসু যখন রাইটার্স বিল্ডিংয়ে ডাক্তার ফেডারেশনে 7 জন প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছিলেন, তখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। তৎকালীন স্বাস্থ্য সচিব রীতিমতো পুলিশ দিয়ে তাদের বের করে দেন। মানে প্রকল্প উদ্বোধনের সময় মিডিয়া থাকবে, কিন্তু বৈঠকের খবর মিডিয়া দেখালেই গোঁসা। প্রায় এখনকার ওই লাইভ স্ট্রিমিংয়ে আপত্তির মতোই আর কি। এখানেই শেষ নয়। হুবহু আজ যেভাবে উদয়ন গুহ বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মন্ত্রী, হুমায়ুন কবির বা তাপস চট্টোপাধ্যায়ের মতো বিধায়ক জুনিয়র ডাক্তারদের একেবারে তীব্র আক্রমণ করছেন, ঠিক তেমনই হয়েছিল 1983 সালে। তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী রামনারায়ণ গোস্বামী জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের সময় বলেছিলেন, কোট আনকোট, আমিও সিপিএমের বাচ্চা, জুনিয়র ডাক্তারদের ওই আন্দোলনের স্বাদ ঘুঁচিয়ে দেব। অতএব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শব্দধার করে বলতেই হয়, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। যাই হোক, আমার পরের বক্তা আরেক ডাক্তারবাবু, ডক্টর সুবর্ণ গোস্বামী। অভয়ার বিচার চেয়ে আমাদের যে আন্দোলন, আমি শুনছিলাম বিভিন্ন বক্তার বক্তব্য, সেটাকে নাকি অরাজনৈতিক হতে হবে, নিরপেক্ষ হতে হবে। রাজনীতি ঠিক করে দেবে একজন ধর্ষিতা চিকিৎসক বিচার পাবে কি পাবে না, ধর্ষণ হবার পরে, খুন হবার পরে তার তথ্য প্রমাণ লোপাট হবে কি না, প্রশাসন সে কাজে সহায়তা করবে কি না। আর আমাদের হতে হবে দায়, যত অরাজনৈতিক হবার দায় হচ্ছে আমাদের। আমার প্রশাসন পক্ষ নেবে ধর্ষকদের, আমার প্রশাসন পক্ষ নেবে অন্যায়ের, আমার প্রশাসন পক্ষ নেবে দুর্নীতিগ্রস্তদের, আমার প্রশাসন পক্ষ নেবে খুনিদের। আর নিরপেক্ষ থাকার দায় হচ্ছে যত আমাদের।
প্রথম থেকে আমরা যখন আন্দোলনে নেমেছি, চিকিৎসকরা আপনারা জানেন যে স্বাধীন ভারতবর্ষে এক ঐতিহাসিক ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন, যার পাশে আপামর মানুষ দাঁড়িয়েছেন। সিনিয়র জুনিয়র দলমত নির্বিশেষে সমস্ত চিকিৎসক এই যে এক জায়গায় এসছে। হ্যাঁ, বলছিলেন, কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে রেপ টেপ এমন তো কতই হয়, কেন এত প্রতিবাদ? আমরা বারবার বলেছি, এই যে ধরুন হাথরাস, কাঠুয়া, শাহবানু, কামদুনি, আরজিকর, কেন আলাদা? আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে বিরলতম। ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তারই হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন, এটা যেমন একটা বিরলতম অপরাধ। তার পাশাপাশি এই অপরাধ যে ঘটতে পারে তার আভাস কি আগে পাওয়া যায়নি? আক্তারবাবুর কথা শুনেছেন, দেবাশিসের কথা শুনেছেন, যে একটা অপরাধ চক্র, একটা রাজনৈতিক মদতে চলা প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট একটা অপরাধ চক্র গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্যের সবকটা প্রতিষ্ঠানের মাথায় এসে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। তারা গুটি গুটি পায়ে হেঁটে বসে যায়নি, তাদের বসানো হয়েছে। মেডিকেল কাউন্সিল, ওই যে 9 তারিখের সকালবেলায় যখন মা বাবাকে 3 ঘন্টা মেয়ে আত্মহত্যা করেছে বলে ডেকে এনে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, সেই সময় কারা দাপিয়ে বেরিয়েছে ওই চেস্টের সেমিনার রুমে? যাদের দেখা গেছে তারা প্রত্যেকে কোথায় বসেন? রাজ্যের মেডিকেল কাউন্সিল সদর দপ্তর, তাদের রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পরীক্ষা নিয়ন্ত্রণ হয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে স্বাস্থ্যের সমস্ত নিয়োগ হয়, স্বাস্থ্য ভবন, যেখান থেকে রাজ্যের স্বাস্থ্যের নীতি ঠিক হয়, স্বাস্থ্যসাথী চলে, স্বাস্থ্যসাথীর যে কেন্দ্র, সব জায়গায় এদের মাথায় বসানো হয়েছে। যদি দেখেন ঘটনা ঘটার পর যা যা ঘটেছে, এই যে ধরুন জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সঙ্গে আমরা সিনিয়র ডাক্তাররাও সমর্থন করেছিলাম। কয়েকজনকে অপসারণের কথা বলা হয়েছিল। কেন অপসারণ করতে? তাদের মাথায় টাক আছে বলে? তাদের মাথায় উকুন আছে বলে? না, অপরাধের সঙ্গে যুক্ত বলে। যে ডাক্তারকে দেখা যাচ্ছে লাল জামা পরে তিনি অপরাধস্থল কিনা জানি না, চেস্টে সেমিনার রুমে মৃতদেহের খুব কাছে গিয়ে সন্দেহজনকভাবে গতিবিধি তার দেখা যাচ্ছে, তাকে পুলিশ বলছে যে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। যাকে দেখা যাচ্ছে, মিতার পরিবার যাকে বলছে যে যিনি টাকার বান্ডিল অফার করেছিলেন ডিসি নর্থ, যাকে দেখা যাচ্ছে যে তিনি পুলিশকে নিষ্ক্রিয় রেখে 14ই আগস্ট রাত্রিবেলায় একটা সশস্ত্র মবকে ঢুকতে দিলেন, ভাঙতে দিলেন, সেমিনার রুমটা প্রায় ভেঙেই ফেলছিলেন, নিহাত অশিক্ষা ঢাল হয়ে দাঁড়ালো। তাই যে স্বাস্থ্য প্রশাসনের মাথারা বললেন যে ওই চেস্টে সেমিনার রুমের ঠিক লাগোয়া শৌচাগারটি ভেঙে ফেলতে হবে, সেই নির্দেশ দিলেন, তাদের তো প্রত্যেকের অপরাধের সঙ্গে যোগাযোগ, সেই জন্য তো তাদের অপসারণ চাওয়া হয়েছিল। অভিজিৎদা বলছিলেন ফুলদানি এদিক থেকে ওদিক করে দিলেন তারা। অভিজিৎবাবুকে কেয়ারাল করেছিলেন, বলে গেছে, আমি আর রিপিট করছি না। আসলে এই যে মানুষ নেমেছেন, কারা নেমেছেন? উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বর্ধমানের দিনমজুর, সুন্দরবনের কৃষক রমণী, কলকাতার রিক্সাওয়ালা, গৃহপরিচারিকা, যৌনকর্মী, কে নামেননি? আসলে নেমেছেন যার প্রতিটি পাড়ায়, যারা বাসস্থানে, যারা কর্মস্থলে প্রতিদিন একটা ভয়ের আবহ বাস করে, একটা লুঠের রাজত্ব কায়েম করে রাখার জন্য যে ভয়ের আবহ টিকিয়ে রাখা হয়েছে, যে হুমকি সংস্কৃতি টিকিয়ে রাখা হয়েছে, তার যারা সরাসরি শিকার, তারা প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছেন। অভয়ার বিচার মানে আমরা যারা বলছি অভয়ার বিচার চাই, আর তারা একদিকে আমরা অভয়ার বিচার চাই বলতে চাইছি এই পুরো অপরাধ চক্রটার শাস্তি। আমরা বলছি যারা তথ্য প্রমাণ লোপাট করলো, যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যাদের সৃষ্ট অপরাধ চক্রের শিকার হতে হলো অভয়াকে, তাদের প্রত্যেককে শনাক্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। আর যারা বলছেন 7 দিনের মধ্যে ফাঁসি, বা কেউ মাফিয়ার ঢঙে বলছেন না এনকাউন্টার,
তারা এক পক্ষ, আর উল্টো দিকে আর এক পক্ষ। নিরপেক্ষ কেউ নেই। বাংলার মানুষ এখন দুই পক্ষে ভাগ হয়ে গেছে, হয় অপরাধীদের পক্ষে, নয় অপরাধীর বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এবং এই যে মিছিল, প্রতিদিনের মিছিল দীর্ঘতর হচ্ছে, বড় বড় সমাবেশ হচ্ছে, যত রাষ্ট্রীয় দমনপীড়ন নামছে। যে পুলিশ অপরাধীদের আড়াল করতে নামলো, তারা কাদের হেনস্থা করছে? ডাকছে চিকিৎসকদের, ডাকছে সহনাগরিকদের, ডাকছে যারা মিছিল আয়োজন করেছে তাদের। একটা একরত্তি মেয়ে হোয়াটসঅ্যাপে কি লিখেছে, তাকে 3 দিনের জেল খাটালো। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কাদের পক্ষ নিচ্ছেন। আমাদের জুনিয়র ডাক্তাররা নবযৌবনের দূত, তারা তো নজরুলের ডাক শুনে এসছে, রবীন্দ্রনাথের ডাক শুনে এসছে, যারা বলে গেছেন কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। রবীন্দ্রনাথ, যিনি বলে গেছেন যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমা চেয়ে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে, সেই ডাকে ডাক পেয়ে এসছেন। এবং তার সাথে এই যে সমাজের সমস্ত স্তরের মানুষ যেভাবে প্রতিদিন ভয় ভেঙে বেরিয়ে আসছে, ভয় পাচ্ছে না আর কেউ, সেই জন্যই শাসক ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলেই তারা বারাসতে পুলিশ হামলা করছে শিল্পীদের উপরে, নৈহাটিতে রাজনৈতিক দুর্বৃত্ত তারা হামলা করছে মহিলাদের উপরে, মাথা ভাঙায় তারা মোমবাতি নিভিয়ে দিচ্ছে, কোথাও এক লেখার উপরে, গ্রাফিতির উপরে তারা আলকাতরা লেপে দিচ্ছে। কিন্তু মানুষের হৃদয়ে লেখা হয়ে গেছে, মনের ভিতরে লেখা হয়ে গেছে যে সুবিচার আমরা ছিনিয়ে আনবই। মানুষের মনে ক্ষোভের আগুন, দ্রোহের আগুন জ্বলছে, দাউ দাউ করে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। সে আগুন নেভানোর মতো পুলিশের ক্ষমতা কোনো দেশেই হয়নি। আসলে পৃথিবীর সভ্যতার ইতিহাস, ক্ষমতাসীনের সঙ্গে যাদেরকে আসলে ক্ষমতাহীন ভাবা হয়, সেই মানুষের লড়াইয়ের ইতিহাস। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে ক্ষমতাহীন যাদের ভাবা হয়, সেই মানুষ, সাধারণ মানুষ, তারাই আসলে সবচেয়ে বেশি ক্ষমতাধর, তারাই ইতিহাস রচনা করে, মানুষই শেষ কথা বলে। দানবের গড় ভাঙবে কিনা এ নিয়ে আমাদের কোনো সংশয় নেই। দানবের গড় একদিন ভাঙতে বাধ্য, পৃথিবীর ইতিহাস তাই বলেছে। বহু দানব পৃথিবী ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে তৈরি হয়েছে, কোনো দানবই তার গড় টিকিয়ে রাখতে পারেনি। মানুষ যখন জেগে উঠেছে, জনস্রোতে যখন অন্যায়ের সব বাঁধ ভেঙে গেছে, বাংলার মানুষ, সারা দেশের মানুষ যেভাবে জেগে উঠেছেন, যে জনজাগরণ তৈরি হয়েছে, তারা প্রত্যেকে নিজের নিজের অভিজ্ঞতায় যারা দেখছেন, সরকারের থেকে মানুষ যা যা চায়, রুটি, কাপড়া, মাকান, স্বাস্থ্য, শিক্ষা, যখন রুটি যারা দেবে, কাপড় যারা দেবে, অর্থাৎ সেই রেশন ব্যবস্থা, খাবার যারা দেবে, লুট হয়ে যাচ্ছে। বাসস্থান যে দেবে, লুট হয়ে যাচ্ছে। যে গ্রামের মহিলা দেখছে, সে তার অ্যাকাউন্টে কটা টাকা আসে তার থেকেও পাড়ার তোলাবাজকে টাকা দিতে হচ্ছে, তোলা দিতে হচ্ছে, কাটমানি দিতে হচ্ছে। যে বেকার দেখছে, তার চাকরি চুরি হয়ে যাচ্ছে। তারা সকলে রাস্তায় নামছে। আপনারা বলছিলেন, একজন বলছিলেন এখানে বক্তা, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। স্বাস্থ্য ব্যবস্থা যদি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ভেঙে পড়বে, তাহলে ভেজাল ওষুধের কারবার স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখবে? স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের শূন্য পদ, নার্সের শূন্য পদ, সমস্ত টেকনিশিয়ানদের শূন্য পদ, এত হাজার হাজার লাখ লাখ শূন্য পদ, সেটা স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখছে? গরিব মানুষের যাওয়ার জায়গা নেই বলছিলেন, ঠিকই তো। আমরা যারা সরকারি চিকিৎসকদের সংগঠন করি, আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে চোখের মণির মতো আগলে রাখি, তারা জানি প্রতিদিন আমার স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, যে গণটোকাটুকি করে যে চিকিৎসক আপনারা তৈরি করছেন, তাদের দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবেন? অর্থ ছাড়া, ঘুষ ছাড়া যে হাসপাতালে একটা বেড পাওয়া যায় না, সেই রকম একটা ব্যবস্থা করছেন। যে হাসপাতালে বর্জ্য পদার্থ নিয়েও আপনারা ব্যবসা শুরু করেছেন, যে হাসপাতালে মৃতদেহ নিয়েও আপনারা ব্যবসা করেছেন, সেই হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা টিকে থাকবে না? জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা তার প্রতিবাদে
নিজেদের মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরে যদি সেই দাবিটাকে, দুর্নীতিটাকে শিকড় উপড়ে ফেলতে চায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। বাংলার মানুষ বুঝতে পারছেন চিকিৎসকদের দাবি সঙ্গত, তাই চিকিৎসকরা যে প্রশ্ন উত্থাপন করেছেন প্রথম দিন থেকে, যে দাবি উত্থাপন করেছেন, তা আজকে মানুষের দাবিতে, গণদাবিতে পরিণত হয়েছে। এবং এই যে গণদাবি, এই যে গণজাগরণ, তা একদিন এই দানবগড়কে খুব তাড়াতাড়ি ধূলিসাৎ করবে, এটা আমরা দেখতে পাচ্ছি। যারা এখনও দেওয়ালের লিখন পড়তে পারছেন না, তাদের সতর্ক হবার সময় এসছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর গোস্বামী। বিশেষ করে ধন্যবাদ যে ওই 9 তারিখের পরের কয়েকটা ঘন্টা আবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বলছি যে আপনারা বিশ্বাস করবেন যে এই যাদের দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করলাম, অভয়ার মা এবং বাবা, প্রায় এই ভয়ঙ্কর বিভৎস ঘটনার 24 বা 30 ঘন্টার মধ্যে সংবাদ মাধ্যম তাদের কাছে পৌঁছতে পারেনি। আমি বলছি যে ওই গাড়ির ছবিটা আপনাদের মনে থাকবে, এবিপি আনন্দে একটা নীল গাড়ির মধ্যে কোনো রকমে পরিবারের লোকজনকে তোলা হচ্ছে। তারা প্রায় আর্তনাদের মতো অন ক্যামেরা বলছেন তাদের মেয়ের প্রাণহীন শরীরটা কোথায় তারা জানেন না, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা জানেন না। আমি সেদিনও বলেছি, আজকেও বলছি যে এই অসহায়তা মা বাবার, এটা সভ্যতার লজ্জা। আমি বলছি দেখুন, আরজি করে ঘটনার পর একটার পর একটা শব্দবন্ধ সামনে এলো। আগুনের মতো যে শব্দটা ছড়িয়ে পড়েছে সেটা হলো এই থ্রেট কালচার, এই হুমকি সংস্কৃতির আঁচ শুধু রাজ্যের হাসপাতালে হাসপাতালে নয়, প্রতি মুহূর্তে সেই আঁচ লাগছে সংবাদ মাধ্যমের গায়ে। এবং এটা শুধু এবিপি আনন্দের সম্পাদকীয় স্বাধীনতার বিষয় নয়, এই প্রশ্নটা সমস্ত চ্যানেল, সংবাদপত্র, নিউজ পোর্টাল কিংবা ইউটিউব চ্যানেলের। খবর করতে গিয়ে সরকারের খবরদারির মুখে পড়তে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পরের পর নোটিশ পাঠানো হচ্ছে, কখনো শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, কখনো শুদ্ধশীল ঘোষের বাড়িতে রেড করে গোটা পরিবারের, এমনকি তার স্ত্রী পুত্রের সমস্ত ফোন আর ল্যাপটপ বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। এমনকি অগ্রজ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে কোতোয়ালি থানা থেকে সমন পাঠানো হচ্ছে। ভাবুন, মানব গুহ, রোজিনা রহমান, পৌলমী নাগ, শিবম দাস, গত কয়েক বছর ধরে কে নেই এই সমনের তালিকায়? অনেকের নাম হয়তো বাদ চলে গেল, মার্জনা করবেন। দেখুন, এই প্রত্যেকটা মামলার ডিটেলস, আইনি খুঁটিনাটি আমার জানা নেই। ইউটিউবার মানেই আইনের ঊর্ধ্বে তাও নয়, কিন্তু যদি একই সময়ে এতজন ইউটিউবারকে মামলা, নোটিশ, তলব বা রেডের মুখে পড়তে হয়, এ রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সন্দেহ হয় বই কি। দেখুন, আমি এর আগে বারবার বলেছি যে মাধ্যমটা গুরুত্বপূর্ণ নয়, কে স্যাটেলাইট চ্যানেল, কে ইউটিউব চ্যানেল সেটা গুরুত্বপূর্ণ নয়, কে মেন স্ট্রিম মিডিয়া, কে সোশ্যাল মিডিয়া সেটাও গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নটা হচ্ছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে নাকি হচ্ছে না। শোনা গেছিল আরজি করে ঘটনার পর 280 জনকে, যার মধ্যে ডক্টর গোস্বামীও ছিলেন, নোটিশ পাঠানো হয়েছিল। 280। সেদিনও প্রশ্ন তুলেছিলাম, আজও প্রশ্ন তুলছি যে সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা কি এই মুহূর্তে পুলিশ প্রশাসনের অগ্রাধিকার হতে পারে? গণতন্ত্রের পক্ষে এটা কিন্তু অশনি সংকেত। যাই হোক, এবার শুরু করবো আমাদের ওপেন ফোরাম। হ্যাঁ, আমি তিনটে কথা একটু বলতে চাইছি। সেটা হচ্ছে যে আপনি সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা তুললেন, তাই এটা তো অস্বীকার করা যায় না যে সংবাদ মাধ্যম। আপনি বলার আগে আমি বলে দিই যে উত্তরপ্রদেশে আছে কিনা তা নিয়ে আমার সংশয় আছে। আমি আগেই বলে দিলাম, কিন্তু তার মানে পশ্চিমবঙ্গে থাকবে না তা নয়। উত্তরপ্রদেশে নেই বলে আমরা, উত্তরপ্রদেশে আছে বলে সেটা এখানে রেলিভেন্ট না, সেটাও না। সেটাও না, সার্বিকভাবে আমি বলছি তো, সেটা ঠিকই বলেছেন। নিরপেক্ষতার নিরিখে এই মুহূর্তে 182টা দেশের মধ্যে 162। আমি তো গুজরাট বা উত্তরপ্রদেশকে আদর্শ মনেই করি না। উত্তরপ্রদেশের কথা বলছি না, ভারতবর্ষের সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা ক্রমশ ইন্ডেক্স নিচের দিকে না। আমি একমত আপনার সঙ্গে। গদি মিডিয়ার ব্যাপারটাও যথেষ্ট জনপ্রিয়, সন্দেহ নেই কোনো, যে বিভিন্ন জায়গাতে যেভাবে মানে গদি মিডিয়া একই রকম বিপজ্জনক। গদি মিডিয়া, দিদি মিডিয়া দুটোই বিপজ্জনক, দুটোই বিপজ্জনক। একদম সংবাদ মাধ্যমের কন্ট্রোল করাটাও যেমন বিপজ্জনক, একই সঙ্গে গদি মিডিয়া যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, সেটাও দুঃখজনক। আমি আরেকটা কথা বলবো যে এই থ্রেট কালচারের কথা যেটা উঠলো, এই আজকেই সংবাদ মাধ্যমে আছে, সংবাদপত্রে আছে, দেখবেন যে বলছে যে যারা আগে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিল তারা আজকে প্রতিবাদী মঞ্চে বসে আছে। অবসরপ্রাপ্ত চিকিৎসক যে আগে বলছে যে থ্রেট কালচারের দাদা, মানে যারা দর্শক আসনে বসে আছে তারা অনেকে নিজেদের মানে স্মৃতি ফিরিয়ে আনছে, পুরনো স্মৃতি, যে বহু থ্রেট কালচারে যারা পার্টিসিপেট করেছে তারা আজকে কিন্তু আন্দোলন, মানে ওই জায়গায় মুখ, এটা অনেক সময় হয়। মানে ধরুন নন্দীগ্রামের পরে যারা বামফ্রন্টের দিকে মিছিল করেছিল তারা এখন অনেকে তৃণমূলে, সেই রকম আর কি। তো ব্যক্তিগতভাবে তারা নিজেদের মতামত চেঞ্জ করেছে, সেটাতে আপনার আমার কারোরই কোনো ভূমিকা নেই। আর তৃতীয়ত ডক্টর গোস্বামী যে কথাটা বললেন, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ, যে
মানে উনি ওনার বক্তব্যটাকে ওনারই বক্তব্যে পরিষ্কার করে দিলেন যে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে শূন্য পদ আছে স্বাস্থ্য ব্যবস্থায়। এই কথাটা আপনি বললেন, আমি বলছি তো সেটাই তো প্রমাণ যে মানে এই জুনিয়র ডাক্তাররা সরে থাকা মানে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় অংশের মানুষ পরিষেবা পাবেন, এটা তো বাস্তব সত্য। আমি সেইটাই বলেছি। আপনি শূন্য পদের কথা বললেন যে শূন্য পদের কারণে আরও বেশি করে চাপ পড়ছে, যে ধরুন যাদের ডিউটি 8 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি, বহু লোককে রাত্রির জেগে পরের দিন দুপুর পর্যন্ত ডিউটি করতে হচ্ছে এই জিনিসগুলো, চাপটা জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের কাছে আসছে। তার মানে তো এটা বোঝায় না যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করলে বা বসে গেলে তারা যদি সরে থাকে চিকিৎসা ব্যবস্থা থেকে, স্বাস্থ্য পরিষেবা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হবে না, এটা তো ঠিক না। তার মানে কি তাদের যে নিরাপত্তার দাবি সেটা লঘু হয়ে যায়? আমি বলিনি দিদি, না সেটাই আমি তো বোঝা নিরাপত্তার যাচ্ছে। কথাটা বলিনি। আগে তো আমাকে নিরাপত্তার আমি দিতে বললাম হবে। তো, কারণ ঘটনাটা 35% ডাক্তার তারা নিরাপত্তার অভাব আমি- অনুভব করছে নাইট ডিউটি করতে গিয়ে। না না না, 35%টা আপনার জাজমেন্ট যে হতে পারে। নিয়োগ নিয়ে যে কিন্তু- কথাটা বলা হলো, একটা কথা স্পষ্ট যে আপনারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা আপনি বলছেন একটা উদ্দেশ্য থেকে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এদের আন্দোলনের ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটা বলে আমাদের জনবিরোধী দাগিয়ে দেওয়া এবং শেষ করতে দিন। এবং আমরা যখন বলছি আমাদের যে ডিরেক্টিভ আমরা বের করে আনতে পেরেছি নবান্ন থেকে, সেখানে কিন্তু আমরা আমাদের আন্দোলনের চাপ দিয়ে বের করে আনতে পেরেছি যে যে নার্স, জিডিএ, টেকনিশিয়ান এই নিয়োগটা করতে হবে। হ্যাঁ, তার মানে অবশ্যই, হচ্ছে অবশ্যই positive আপনারা step। এই ব্যবস্থাটা বজায় রাখতে Positive চাইছেন step। যাতে কিন্তু- আমাদের কিন্তু আন্দোলনকে মেলাইন করা যায়। এটুকু না, না, স্বীকার একবারে করুন। না, একবারে এটুকু তোমাদের just স্বীকার তোমাদের করুন। আন্দোলনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি। সেটা মনে হচ্ছিল না। যথেষ্ট সুমন বাবু, শ্রদ্ধা আছে আমার। আপনি যে দাদা সুলভ তুমি জ্ঞান ভাবছো এটা? দিচ্ছিলেন, তুমি আপনি যে ভাবছো দাদা এটা? সুলভ আপনি জ্ঞান তো দিচ্ছিলেন, উল্টো সেটা যুক্তি শুনে মনে দিচ্ছেন। হচ্ছিল না। তুমি ভাবছো এটা? এটা বলে- ধর্ষিতা বলে- হয়েছে এবং ওটা- খুন হয়েছে কিন্তু একজন জুনিয়র ডাক্তার। ধর্ষিতা হয়েছেন এবং অবশ্যই। খুন হয়েছেন একজন Definitely। জুনিয়র ডাক্তার, তাহলে তারা ধর্ষিতা হবেন, তারা খুন হবেন, একেবারেই আর তারা না। কাজও করে তাদের যাবেন। আন্দোলনের অধিকারও আপনারা আছে। নিরাপত্তা দেবেন না, আপনারা আন্দোলনের ধর্ষকদের আড়াল অধিকারও করবেন, আছে। দুটোই- খুনিদের দুটোই আড়াল করা করবেন, যায়। তথ্য প্রমাণ লোপাট করবেন, আর হচ্ছে ওদের কাজ করে যেতে হবে আপনার স্বাস্থ্য আন্দোলন ব্যবস্থা টিকিয়ে করলে রাখতে। রোগীর পরিষেবা আপনারা ব্যাহত শূন্যপদ হয়, এই পূরণ সত্যটা করবেন না, স্বীকার করতে কি তার দায় অসুবিধা নিতে হবে বুঝতে জুনিয়র পারছি না। ডাক্তারদের। এই কেমন কথা? না, জুনিয়র ডাক্তাররা এই কেমন আন্দোলনে যুক্তি বসে আপনার? গেলে তারা স্বাস্থ্য পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত, এটা ওরা নিজেরা ভালো বোঝে, ভালো করে এটা নিজেরা ভালো করে বোঝে। প্রতিবাদ করছি তার কারণ আমি একটা নিজে মেডিকেল কলেজে আছি, এখনও আছি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, এবং আপনি এমার্জেন্সি ইনডোর এগুলো পিকচার মানে গিয়ে যদি নিজে দেখেন, কোথাও একটা পেশেন্ট নেগলেক্টেড হচ্ছে না। আর নার্সিং স্টাফে এই একটা এমন ক্যাডার যেখানে 1%ও শর্টেজ নেই। আমি কি ঠিক বলছি? নার্সিং স্টাফের 1% শর্টেজ নেই। এবার ডাক্তারের যেটা হচ্ছে, ডাক্তারের মধ্যে আপনি জানেন অনেক স্টুডেন্ট আছে। এবার একটা স্টুডেন্ট না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রি ফাইনাল ইয়ার, ইন্টার্ন, ঠিক আছে। জুনিয়র ডাক্তার আপনি কাকে কাউন্ট করছেন? সেটা আপনাকে আগে দেখতে হবে কি কাকে কাউন্ট করছেন। তাদের ওপরে পিজিটিরা আছে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, অল মেডিকেল কলেজ সব জায়গা আছে। এক একটা মেডিকেল কলেজে খুব কম হলে মানে ধরুন 150-200 পিজিটি থাকে। এবার পিজিটি 2 বছর 3 বছর। তা আমার মনে হয় না, যেহেতু আমি একটা মেডিকেল কলেজে আছি, এখনও ওখান থেকে এসেছি, আবার ওখানে চলে যাব, কোথাও কোনো পেশেন্ট নেগলেক্টেড হচ্ছে না। এইটা একটা পলিটিক্যাল রং। এইটা একটা না সুমন বাবু, এটা আমি এটা medical দৃষ্টিভঙ্গির college-এ- বিষয়। সিনিয়র হ্যাঁ, চিকিৎসকের exactly. পোস্ট ভ্যাকেন্ট রেখে হ্যাঁ। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন যারা এখনো প্রভিশনাল রেজিস্ট্রেশন পুরো রেজিস্ট্রেশনও পায়নি, জুনিয়র ডাক্তার মানে ট্রেনি ডাক্তার। আপনারা যেমন সিভিক দিয়ে Intern। সবকিছু চালিয়ে দেবেন, তেমনি জুনিয়র ডাক্তার দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে দেবেন। এ তো হতে পারে না। সেটার জন্য সিনিয়র আন্দোলন ডাক্তারদের পোস্ট কেন আন্দোলন vacant? করুন, মানে Vacancy পোস্ট কেন কেন পূরণ হবে না? যাবে না, ওরা তো ট্রেনি পোস্ট ডাক্তার, vacant ওরা তো যাবে না, এটা নিয়ে শিখতে আন্দোলন এসছে। শুনুন, আপনি ওই ওরা তো আন্দোলনের শিখতে এই এসছে। আন্দোলনকে match ওদের দিয়ে করালে সিনিয়র হবে না। ডাক্তারদের আমি কাজটাও বলছি করিয়ে যে দেবেন আলাদা- এটা বিনা বেতনে। একটা এ তো কলেজের অদ্ভুত কথা আপনি যুক্তি। বলছেন, এটা কিন্তু সার্বিকভাবে আরেকটা ছবিও আসছে। এই যে আপনি মাঝে মাঝে উপদেশ দিচ্ছেন যে এইভাবে আন্দোলন করুন, ওইভাবে আন্দোলন করুন, প্লিজ। ঘাটতি আছে পূরণ করে দিচ্ছে। এই আন্দোলন আমরা কি কারণে করছি বেশ, এবং বেশ, কিভাবে আমি করব? জওহরলাল কাছে একবার টাকা আসি। করে দেবেন হ্যাঁ। বলেছেন, আপনি স্বীকার নার্সিং করুন। হোমে বেশ। যে মারা গেছে এমন পেশেন্টকে আমাদের কাছে প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে দুঃখজনক। চিকিৎসকের মতো আর কাউকে কোনো মৃত্যু টাচ করে না।
আমরা যখন একটা রোগীকে বাঁচাতে পারি না, আমরা প্রত্যেকটা মৃত্যুতে উদ্বেলিত হই। কিন্তু তার মানে এই নয় সেই মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করবেন, 2 লক্ষ টাকা করে ইনাম ঘোষণা করে যে পেশেন্ট মারা যায়, নার্সিংহোমে মারা গেছে, তাকেও তালিকায় তুলে দেবেন। এটা প্রমাণিত। আপনারা যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন সরকার, রাজ্য সরকারের কৌশলী, এটা প্রমাণিত, বেশ প্রমাণিত। এত বেশ, আমি 3বার আমরা চিঠি করেছি, জবাব আমাদের দেখাচ্ছি। আইনজীবী চিঠি দিয়েছেন, আপনাদের কৌশলী তো উত্তর দেননি। ডক্টর গোস্বামী, তালিকাটাই তো ভুলে পড়ে। ডক্টর গোস্বামী, আমরা এটার ঊর্ধ্বে গিয়ে যদি একটু আলোচনাটা বা ঘটনাটার একটু বিশ্লেষণ করি, আমি এরমভাবে বলবো যে এটি একটি অভূতপূর্ব আন্দোলন, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা মঞ্চে বসে আছেন আমার মনে হয় বয়সের মধ্যে আমি সবচেয়ে বেশি 72। অতএব আমি অনেক সরকার আসতে দেখেছি, অনেক সরকার যেতে দেখেছি। হ্যাঁ, এমার্জেন্সি থেকে আমি দেখে এসেছি। আমি তার আগে একটি প্রশ্নের উত্তর দেব, যেই প্রশ্নটি আমাকে খুব কষ্ট দিয়েছে প্রথম 10 দিন 12 দিন। সেটি হলো যে ধর্ষণ খুন বাংলার বাইরেও তো হচ্ছে, 700 900 যা হোক যাই বলুক, আমি বাংলা নিয়ে এত প্রচার, বিরূপ প্রচার এর সামিল হব কিনা, এটা আমার প্রথম 10 দিন 12 দিন ধরে নিয়ে চিন্তায় ছিলাম। দেখুন, আমি উৎসাহ জুগিয়েছি কয়েকটি ঐতিহাসিক ঘটনার থেকে। যে নবজাগরণ শুরু হয়েছিল এই রাজ্যে, এই প্রদেশ থেকে 1831 সালে এপ্রিল মাসে রাজা রামমোহন যখন নদী বা 7 সমুদ্র পার করলেন, কালাপানি পার করে যখন গেলেন, তখন পুরন্তার ভারতবর্ষের ব্রাহ্মণ সমাজ তাকে তিরস্কার জানিয়েছিলেন, কিন্তু তিনি গিয়েছিলেন, একটি সংস্কার কুসংস্কার ভেঙেছিলেন এই রাজ্য থেকে, এই প্রদেশ থেকে। 1832 সালে কর্নওয়ালিস স্ট্রিটে যখন ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, উচ্চ জাতীয় ছাত্ররা গোমাংস অনুষ্ঠান করেছিলেন, খেয়েছে বমি করেছে, কিন্তু কুসংস্কার ভাগার জন্য করেছিল। কিন্তু এ রাজ্যের তারা কিন্তু ফিরে গিয়ে আর বোধহয় খায়নি কোনো দিন, কিন্তু তারা একটা কুসংস্কার ভেঙেছিল, পথ দেখিয়েছিল ভারতবর্ষকে একটা ব্যাপারে, যার থেকে একটা উদার্য এলো, যার থেকে একটা মূল্যবোধ, যার থেকে একটা যুক্তিবাদী শিক্ষা ব্যবস্থার দিকে গেল। এমনকি কাছাকাছি গেলেও আমি দেখব 1919 সালে, যারা আধুনিক ইতিহাস পড়েছেন তারা জানেন যে সর্বপ্রথম খবর জালিয়ানওয়ালাবাগ, যেটিকে তখন রাষ্ট্রযন্ত্র চেপে দিয়েছিল, দীনবন্ধু অ্যান্ড্রুসকে পাঠিয়ে রবীন্দ্রনাথ বার করেছিলেন। এবং গান্ধীজিকে লেখা চিঠি আমি পড়েছি। গান্ধীজি কংগ্রেসের নেতা হওয়া সত্ত্বেও তার কোনো সাড়া দেননি। আজকে বিচার করতে গেলে রবীন্দ্রনাথ তিনি তার পদত্যাগ করলেন, তিনি তার উপাধি ছেড়ে দিলেন, নাইটহুড। মানে 100-150 বছর ধরে আমরা কিন্তু সবচেয়ে বেশি অগ্রগামী এসব ব্যাপারে। অতএব রাজ্যর ওপর কলঙ্ক পড়ছে, তখনও পড়েছিল, এখনও পড়বে আমাদের প্রদেশের উপর। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো যে আমরা যেন ওই দৃষ্টি না হারাই, এই প্রথম বক্তব্য। দ্বিতীয় হলো, এবারকার যে ঘটনা হচ্ছে সর্বব্যাপী ন্যায়ের জন্যে একটা সার্বিক আন্দোলন, তার সাথে সংস্কৃতি জড়িয়ে গেছে, গান, কবিতা, সার্বিক একটা নাগরিক আন্দোলন, যেটা আমি 72 বছরে দেখিনি। রাজ্য সরকারের অর্ধেক কাজ করেছি, কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে কাজ করে, এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি দেখিনি। এবং এই নিয়ে আমি যে দলের সাথে ছিলাম, যাদের মনোনীত প্রার্থী হিসেবে ছিলাম, সেখানে তর্ক করে আমার বলতে হলো যে আপনি যদি এটাকে রাজনৈতিক ভাবেন শুধু, আমি এগ্রি করতে পারছি না। আমি এই বলছি না যে রাজনৈতিক দলেরা যায়নি, তারা 16 আনা মুনাফা তুলবার চেষ্টা করেছে, কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাও দেখেছি। অতএব আন্দোলনের মূল স্রোত কিন্তু অরাজনৈতিক, এই দ্বিতীয়। তৃতীয়ত আমি একটি কথা বলবো যে এই দেশের এই প্রদেশের মানুষেরা যারা 110 বছর 120 বছর 210 বছর 220 বছরের নবজাগরণের গুণ পেয়েছে বা তার আমরা ভোগ করেছি, তারা যেন তাদের গণতান্ত্রিক চেতনা, তাদের মূল্যবোধ
তাদের সাম্প্রদায়িক শক্তি বিরোধী নীতি, তাদের জাতিগত বিরোধী নীতি তাদেরকে দূরে রাখতে পারে। এইটাতে আমি বলার চেষ্টা করছি যে এই বিস্ফোরণটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে। এটি প্রথম বিস্ফোরণ। যখন মানুষ খেপে যায় পরপর হয়। আমি 42-45 বছর ধরে দেখে যাচ্ছি পরপর হবে। এই বিস্ফোরণের কারণে এই আওয়াজটিকে বুঝে যদি এখনকার বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা, শাসন ব্যবস্থা, তারা যদি তোলাবাজ, তারা যদি কুচক্র এখনও কন্ট্রোল করতে পারে, তারা কিন্তু এই প্রদেশটিকে বাঁচাতে পারবে। তারা বা তাদের সাথে যারা ওই মনোভাবে বিশ্বাস করে, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, তারা বাঁচাতে পারবে। নাহলে এই রাজ্যটিও যাবে আসামের মতো, বেরিয়ে যাবে। একদম। এটা কিন্তু কখনো একদিনের জন্য আমরা না ভুলি যে এর পেছনে আমাদের মূল্যবোধ জড়িয়ে আছে। ঠিক, মূল্যবোধ জড়িয়ে আছে। সেই মূল্যবোধটি যেন আমরা না ছাড়ি, আর কিচ্ছু না। হলে আমি এত কি বলবো, বড় পথ বলে লোকে, ছেড়ে বেরিয়ে আসতাম না। শুধু জানাবার জন্য একটা শক থেরাপি যে প্লিজ কাম টু রিজন। এটাকে রাজনৈতিক একটা আন্দোলন উড়িয়ে দেবেন না, এটার ভেতরকার মর্মটা বোঝার চেষ্টা করুন প্লিজ, বলে বেরিয়ে এসছি। যে কথাটা আবারও আমি আমার বলার সময়ও বলছিলাম, আবারও আমার মনে হয় এই হচ্ছে সময় আমি আমার সমস্ত সহকর্মী এবং সমস্ত সাধারণ মানুষকে ভাবতে বলবো যে সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর তাকিয়ে থাকে সবথেকে গরিব মানুষেরা, এবং ক্রমাগত আমাদের রাজ্যে এবং সামগ্রিকভাবে দেশেই এই মানে সরকার ক্রমাগত হরিশ্চন্দ্র হচ্ছে, এবং সে চাইছে তার সরকারি চিকিৎসা ব্যবস্থার দায়িত্বটাকে প্রাইভেট প্লেয়ারদের হাতে বিক্রি করে দিয়ে একটা প্রফিট মোটিভ নিয়ে টাকার দাপাদাপিতে সরকারি চিকিৎসা ব্যবস্থার কেন্দ্রগুলোকে পরিচালিত করতে। আপনি যে কোনো সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি কেন্দ্রে যান, দেখবেন স্ক্যাভেঞ্জিং, সিকিউরিটি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট প্লেয়ারদের দাপাদাপি। এবং আজকে আমি একটি সরকারি হাসপাতালে গেছিলাম, আমি নাম করতে চাই না, দেখলাম বায়োমেডিক্যাল ওয়েস্টের যে 3টে বাক্স, সেটার গায়েও একটা প্রাইভেট প্লেয়ারের নাম লেখা আছে। আজকে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে এত লাফালাফি হচ্ছে সেইটা তো, এটা তো পলিসিগত সিদ্ধান্ত। যতক্ষণ না পর্যন্ত এই বিকৃত পলিসির বিরুদ্ধে আমরা লড়তে পারবো, আমি সেই জন্য আমার জুনিয়র ভাইদের বলবো আরও স্বচ্ছতার সঙ্গে, আরও ভাবনার সঙ্গে সুপারস্ট্রাকচারের যে পরিবর্তন, আজকে যে খুন হচ্ছে মেডিকেল কলেজে, সেই খুন কারা করছে? সেই খুন তারাই করছে যারা আর্থিক দুর্নীতি, তোলাবাজি এবং এইগুলোকে কেন্দ্র করে সরকারি হাসপাতালগুলোকে, মেডিকেল কলেজগুলোকে মৌরসিপাট্টার আখড়া বলে বানিয়ে তুলেছে। এবং এটা ক্রমাগত হয়েছে, এই দুর্নীতির আখড়াগুলো বেড়ে উঠেছে সরকারি চিকিৎসা কেন্দ্রে প্রাইভেট প্লেয়ারের দাপাদাপিতে। আমি বারবার বলছি, কর্পোরেট কালচার আর সরকারি চিকিৎসার কালচার কখনো একসাথে যায় না, কখনো একসাথে যায় না। এটা একদম প্যারোডির সঙ্গে মান্নার গানের অসংমিশ্রণের মতো। এটা একটা প্যারোডি, এদের কালচার আলাদা, এদের সত্তা আলাদা। কাজেই আজকে আমি সবার কাছে নিবেদন করবো, যারা আন্দোলন করছেন তাদের কাছে, যারা পরিকল্পক তাদের কাছে, পরিকল্পকরা শুনবেন কিনা জানি না, কারণ তারা ভেবেচিন্তেই এটা করছেন। স্বাস্থ্যক্ষেত্র থেকেও যদি আমরা টাকা তোলার জন্য আয়োজন করি, যেটা আমার মনে হয় যে যেরকমভাবে বালি মাফিয়ারা টাকা তুলছে, চিকিৎসা মাফিয়ারাও যদি সেরকমভাবে টাকা তুলতো, একই ব্যাপার দাঁড়াচ্ছে, বালি মাফিয়া আর চিকিৎসা মাফিয়া। আজকে দাঁড়িয়ে সামগ্রিক যে অবনমন, এবং আমি 30 বছর সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকেছি, এবং আমি বলছি ক্রমাগত দেখতে পাচ্ছি এটা সত্তাশূন্য একটা ব্যবস্থা হয়ে দাঁড়াচ্ছে। এত ভালো ভালো ছাত্রছাত্রীরা আসছে পড়াশুনো করতে, এবং তারা চিকিৎসা শিক্ষার জায়গা থেকেও, কারণ বহু জায়গা থাকছে যে জায়গায় সেই সত্তাটুকু নেই। কাজেই আমি বলবো আমাদের মূল জায়গাটাতে বুঝে নিতে হবে যে একটা মানুষের ন্যূনতম প্রয়োজন হচ্ছে তার বিপদের সময়, নিজের দেহের বিপদের সময় সে সব থেকে সিকিউরিটিটা পাবে। কিন্তু সরকারি কেন্দ্র এসে সে যদি শুধু দর্শনধারী, একটা সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, ওষুধ বিলি হচ্ছে, এইরকম একটা কার্ড, পকেটে একটা কার্ড ঢুকিয়ে দেয়া আমার কাছে, মানে সবার ধারণা হয়েছে পকেটে একটা কার্ড থাকলেই যেন আমার গাটা গরম হয়ে যাবে। আরে স্বাস্থ্যটা মানুষের অধিকার, বিমা দিয়ে স্বাস্থ্য হয় না। এই মূল জায়গাগুলো আমাদের আজকে পরিষ্কার হতে হবে যে সরকারি ব্যবস্থাতে সরকারকেই দায় নিতে হবে, এবং সরকার যদি সে দায়টা না নেয়, সে যদি ওই বিমা ব্যবস্থার কাছে বিক্রি করে দিতে চায়, আজকে দাঁড়িয়ে আজই সময়
সেই দাবিগুলো পরিষ্কার করে তোলার এবং মানুষের সামনে রাখার। আমার মনে হয় যে আমরা সবাই সাধারণ মানুষও এটা ভাববে। আজকে ভারতবর্ষের দুর্ভাগ্য কি জানেন, একটাও ইলেকশন হয়নি যেখানে স্বাস্থ্যের অধিকারের দাবি অন্যান্য দেশের মতো একটা দাবি ছিল। আজকে ভারতবর্ষে একটাও ইলেকশন হয়নি। মানে অভিজিৎবাবুর বক্তব্যগুলো, আমাদের যা আলোচনা হচ্ছে সেগুলোতে দারুণ একটা জায়গায় আসছে। আমার ঠিক এই ক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে সব কিছুর বাইরে কি গিয়ে যখন ভালো চাওয়াটার ক্ষেত্রে যখন কথাই হচ্ছে, সরকারের দিক থেকে যদি কোনো অপরাধ বলি, ভুল বলি, ভুলে যাওয়া বলি, ভ্রান্তি বলি, কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মানুষ ঠিক করেন। আর যতদিন থাকবেন ততদিন যেন মানুষের কাছে কোনো রকম অভিশাপ নিয়ে না কেউ যায়, এইটুকুই বোধহয় কাম্য থাকা উচিত। মানে যে কোনো সরকারের কাছেই বলছি আর কি। আমার এটা শুনে যেমন মনে হলো যে ঠিক তেমনই যে আয়ুষ্মান ভারত কার্ডটা পশ্চিমবঙ্গে গরিবদের উপকারের জন্য চালু করতে দেওয়া হচ্ছে না কেন? দেখুন, ভারতবর্ষের প্রচুর রাজ্য রয়েছে যে রাজ্যে কেন্দ্রের যে সরকার রয়েছে তাদের রাজনৈতিক মতপথের থেকে বিভিন্নতায় অন্য সরকার রয়েছে। ইভেন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দল থেকে বিলং করেন তাদের প্রচুর বন্ধু সরকার রয়েছেন যারা কিন্তু কেন্দ্রের সরকারের রাজনৈতিকভাবে বিরোধী, কিন্তু এই কার্ডের ব্যবহার করে গরিবদের সাহায্য করছেন। সেটাকে একটুখানি ভাবার দরকার রয়েছে। না হলে না বারবার লোকের কাছে যেটা ভেসে আসছে যে এই তুলো, গজ, লাল ওষুধ, স্যালাইনের বোতল, খাট, চাদর এইসবের ভেন্ডার টেন্ডার কাছের লোককে পাইয়ে দেব, এক। আর দুই, না হলে হচ্ছে কোনো কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কোনো এক রাঘব বোয়ালকে ধরতে গেলেই সে একটা যেন হাসপাতালের বেডে শুয়ে পড়বে, তাই এইটা যেন প্রয়োজনীয় হাসপাতাল ব্যবস্থাটা। এটার থেকে আমার মনে হয় যে স্বচ্ছতার জায়গায় আসা উচিত। আমাদের টলিউডেও কিন্তু এই যে থ্রেড কালচার নিয়ে কথা হচ্ছে, সুমনদা একটা কথা বলছিলেন ওখান থেকে, আমি সুমনদাকে একটা কথা বলতে, সুমনদা বলছিলেন এফআইআর সংক্রান্ত টেনে যে আমাদের এখানে কম হয়। আমাদের এখানের পুলিশ বন্ধু বা ভাইয়েরা তারা কেমন না গল্প দাদুর আসরের মতো চরিত্রে নেমে পড়েছেন। ছোটোবেলায় শুনতাম ডায়েরি 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 ডায়েরি, আর ওটা এফআইআর হয় না। যদি এফআইআর না হয় তাহলে লিস্টে উঠবে কি করে? 3 দিন আগে আমাদের টলিউডের আপনারা জানেন বোধহয় যে এই থ্রেড কালচারের পড়ে একজন হেয়ার ড্রেসার দিদি, তিনি ক্রমাগত মাস 6 ধরে, আমি তো বিগত 4 বছর ধরে মাত্র 4 মাস কাজ করেছি, জানিয়ে দিই, 2টো হিন্দি কাজ ছাড়া নেই গেছে। তো এই দিদি কাজ হারাতে হারাতে তিনি আত্মহননের পথ বেছে নিলেন। অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি বেঁচে গেছেন। কিন্তু মুশকিলটা হলো, আমি এখনও বলতে পারি আমাদের এবিপি আনন্দ বা অন্যান্য মিডিয়ার কাছে তাকে 13 ঘন্টা 14 ঘন্টা ধরে 2টো থানাতে, এই থানা থেকে ওই থানা করানো হলো, তার পরিবারকে এফআইআর নেওয়ার জন্য তাকে চরকি কাটানো হলো। এখনও কোনো মিডিয়ার কাছে আমি জানি না এফআইআরের কপি এসে পৌঁছেছে কি না। অর্থাৎ রুদ্র যেটা বলছে সেটা হচ্ছে, দেখুন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেও একাধিক সন্দীপ ঘোষ আছে কিনা আমরা জানি না, সেটা রুদ্র বা ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরাই ভালো বলতে পারবে। কিন্তু আমার বক্তব্য যে এই কেন্দ্রের কার্ড বনাম রাজ্যের কার্ড, নিজের লোকের ভেন্ডার অন্য লোকের ভেন্ডার, এর মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গলা আমরা টিপে ধরছি না তো? জহরদা চমৎকার একটা জায়গায় শেষ করলেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পথ দেখার। বিশ্বাস করুন আমরা প্রত্যেকে তাই চাই যে সচেতনতা বাড়ার ক্ষেত্রে হোক কিংবা এই আন্দোলনের মাধ্যমে যেটা সামাজিক আন্দোলনের চেহারা ক্রমশ নিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা যে কোনো মানুষের কাছে গর্বের। তার কারণ যে অন্যায়টার প্রতিবাদে এই চেহারাটা নিয়েছেন, সেই অন্যায়টা কিন্তু ওই জহরদার ভাষায় মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। কোনো সন্দেহ নেই যে এই বেনজির নাগরিক প্রতিবাদ আমাদের গোটা সমাজকে একটা জোরালো ধাক্কা দিয়েছে, বুঝিয়েছে যে আজও বাঙালি রাজনীতির ঝান্ডার রং ভুলে, মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই ভুলে, হাজারো মতানৈক্য ভুলে রাজপথে নেবে আজও প্রতিবাদে গর্জে উঠতে পারে। তবে সুবিচার কিন্তু এখনও বহু দূরে। আইনি লড়াইয়ের বিলম্বিত লয় আর রাজনীতির ঘোলা জলের ফাঁকে সেই মূল দাবিটা যেন হারিয়ে না যায়। তবেই তো আবার জোর গলায় আমরা বলতে পারবো, জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়। শুভরাত্রি।